ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের আগে বা ভোট গ্রহণের দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত 4 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারতে বিধানসভার ভোটের ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনী পরবর্তী সহিংসতায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকরা 2 বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভিযোগ, বীরভূমের নানুর ও কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের 2 সদস্যকে খুন করেছে। কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের 2 সদস্যকে খুন করেছে। বীরভূম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া সহ একাধিক জায়গায় 2 পক্ষের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। একাধিক জায়গায় তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর হয়েছে। মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে কার্যালয়ের আগুন পরে একটি কেকের দোকানেও ছড়িয়ে পড়ে। পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী ও বার্নপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিছু কার্যালয়ে গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন ঘাসফুলের নেতাকর্মীরা। তবে বিজেপি এসবের দায় স্বীকার করেনি। নির্বাচনের ফল ঘোষণার পরদিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করছেন সহিংসতা, ভাঙচুরে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন। তবে কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা বিজেপির নাম ব্যবহার করে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে দাবি তাদের। সহিংসতা রুখতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসতে যাওয়া বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করতে দল থেকে অমিত শাহকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাকে। সৃষ্টি ঘটক, ৭১। আগামী 9 মে সকাল 10টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার হিসেবে শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে 294টির মধ্যে 208টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি, যার ফলে শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই শপথের দিন নির্ধারণ করা হয়েছে। দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী হওয়ায় এই তারিখের বিশেষ তাৎপর্য রয়েছে। নির্বাচনী প্রচারে একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করা মোদী ফল ঘোষণার পর নতুন সরকার গঠনের সময় আবারও রাজ্যে আসার আশ্বাস দিয়েছিলেন। নতুন এই সরকার গঠনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ভারতের এবারের বিধানসভা নির্বাচন ওলটপালট করে দিয়েছে অনেক কিছুই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন নির্বাচনে কেবল পরাজিতই হননি, বরং নিজেদের দুর্গে রীতিমতো ধরাশায়ী হয়েছেন। রাজনৈতিক মানচিত্রে তাদের আধিপত্য এখন ধূসর, আর তাদের দলগুলো নিজ রাজ্যে এখন কার্যত চলে গেছে দ্বিতীয় সারির ভূমিকায়। তাহলে এখন এই 2 তুখোর নেতার ভবিষ্যৎ কি? বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। বছরের পর বছর নিজ রাজ্যে দাপটের সঙ্গে শাসন করে এসেছেন ভারতের 2 মুখ্যমন্ত্রী মমতা ও স্ট্যালিন, কিন্তু এবার পাল্টে গেছে পুরনো সব হিসেব নিকেশ। মমতা এবং স্ট্যালিন দুজনেই নিজ নিজ এলাকায় পরাজিত হয়েছেন। মমতা ভবানীপুরে হেরেছেন তার এক সময়ের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর কাছে, আর স্ট্যালিন কোলাথুর কেন্দ্রে পরাজিত হয়েছেন VS বাবুর কাছে, যিনি 2011 সালে স্ট্যালিনের জয়ের কারিগর ছিলেন।
তবে ভোটে হারলেও মমতা বা স্ট্যালিন দুজনের কেউই লড়াই ছাড়ার পাত্র নন। তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এখনই হার মানবেন না তারা। ভোটের ফল আসার পরেই মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন। এছাড়া এই পরাজয়কে ন্যায্যতার যুদ্ধ হিসেবে চিত্রায়িত করেছেন। ভবিষ্যতে মমতা সম্ভবত আরও জোরালোভাবে তার সেই পরীক্ষিত বাংলা বনাম বহিরাগত বয়ানে সোচ্চার হবেন এবং বিজেপির জয়ের মুখে নিজেকে আবারও রাজ্যের রক্ষক হিসেবে প্রমাণ করার চেষ্টা করবেন। এদিকে মমতার মতো স্ট্যালিনের ক্ষেত্রে কোনো দৃশ্যমান সংকেত ছিল না, নিম্নমুখী কোনো প্রবণতা ছিল না। স্ট্যালিনের পতন হয়েছে সরাসরি। বিজয় থালাপতির তারকা খ্যাতি ও তরুণ নেতৃত্বের প্রতিশ্রুতি স্ট্যালিনের দল ডিএমকের পক্ষে মোকাবেলা করা কঠিন হয়েছে। ম্লান হয়ে গেছে ডিএমকের দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু স্ট্যালিনও লড়াই ছাড়ছেন না। তিনিও এখন মমতার মতোই নিজেকে দ্রাবিড় পরিচয়ের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন। তবে স্ট্যালিনের জন্য নতুন চ্যালেঞ্জ হলো তাকে এমন এক দলের সঙ্গে লড়তে হবে যারা কখনো ক্ষমতায় ছিল না, এবং এমন এক মুখ্যমন্ত্রীকে মোকাবেলা করতে হবে যিনি আগে কখনো রাজনীতিবিদ কিংবা আইন প্রণেতা ছিলেন না। শারমিন স্বপ্না, ৭১। দক্ষিণী সিনেমার পর্দা কাঁপানো থালাপাতি এবার কাঁপাচ্ছেন তামিলনাড়ুর রাজনীতি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ইতিহাস গড়া অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর সরকার গঠনের দোরগোড়ায়। তবে ম্যাজিক সংখ্যার খুব কাছাকাছি গিয়ে কংগ্রেস ও বাম দলের সমর্থনের দিকেই তাকিয়ে আছে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। সিনেমার ব্লকবাস্টার নায়ক এবার ভোটের মাঠেও দেখিয়েছেন অভাবনীয় সাফল্য। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুর দীর্ঘদিনের দুই রাজনৈতিক শক্তি ডিএমকে এবং এআইডিএমকের আধিপত্য ভেঙে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজয়ের দল টিভিকে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেখানে টিভিকে জিতেছে ১০৮টি আসন। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন দূরে দাঁড়িয়ে এখন কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থন চাইছে দলটি। নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন, আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বড় শরিক এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। অন্যদিকে কংগ্রেস জিতেছে ৫টি আসনে। বাম দল সিপিআই ও সিপিআইএম পেয়েছে ২টি করে আসন। এছাড়া ভিসিকেও পেয়েছে ২টি আসন। এই দলগুলোর সমর্থন পেলে সহজেই সরকার গঠন করতে পারবে টিভিকে। ইতোমধ্যে কংগ্রেস সমর্থনের ইঙ্গিত দিলেও শর্ত জুড়ে দিয়েছে কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করলে তারা সমর্থন প্রত্যাহার করবে। আর এসবের মধ্যেই টিভিকে নেতাদের একটি অংশের সাথে এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামীর বৈঠক নতুন রাজনৈতিক জল্পনা তৈরি করেছে। এদিকে থালাপাতি বিজয় নিজে ২টি আসন থেকেই জয় পেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে ট্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিতে পারেন বিজয়। সেক্ষেত্রে আবারও ভোট যুদ্ধের উত্তাপ ছড়াবে তামিলনাড়ুতে। চৈতি সরওয়ার, ৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গত ২৪ ঘন্টা ইরানের সঙ্গে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর দারুণ সুযোগ তৈরি হয়েছে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। এ সময় তেহরান কোনো চুক্তি না করলে আবারও হামলা চালানোর হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যদি আগের শর্তগুলোতে সম্মত হয় তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু হওয়া এই যুদ্ধের অবসান হতে পারে এবং হরমুজ প্রণালী আবারও সবার জন্য উন্মুক্ত করে দেয়া হতে পারে। তবে এই প্রস্তাবের এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে, যুদ্ধবন্ধে নতুন মার্কিন প্রস্তাবটি তারা পর্যবেক্ষণ করছেন এবং এই বিষয়ে তাদের চূড়ান্ত জবাব তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানাবেন। মারা গেছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিষ্ঠাতা টেড টার্নার। বুধবার ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টার্নার ছিলেন আধুনিক ২৪ ঘন্টার সংবাদ সম্প্রচারের পথিকৃৎ। তার হাত ধরেই CNN বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। তিনি শুধু একটি সংবাদ চ্যানেলই গড়ে তোলেনি, বরং তৈরি করেছিলেন বিশাল এক গণমাধ্যম সাম্রাজ্য, যার মধ্যে ছিল সুপারস্টেশন, চলচ্চিত্র ও কার্টুন চ্যানেল এবং আটলান্টা ব্রেভসের মতো ক্রীড়া দল। ১৯৯০ থেকে ৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় নিরবিচ্ছিন্ন সংবাদ সম্প্রচারের মাধ্যমে
CNN বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন CNN এর বর্তমান চেয়ারম্যান মার্ক থমসন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।